আজকে আমরা আবার আমাদের গ্রামার ইংলিশ সেকেন্ড পেপারের দ্বিতীয় পত্রের 4 নম্বর কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করবো আজকে। এখানে দেখো যে কোশ্চেনটায় এটা মূলত হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স। এসএসসিতেও তোমরা যেটা করেছিলে, আর সেন্টেন্স অর্ধেক দেওয়া থাকলে তোমাকে পুরোটা কমপ্লিট করতে হবে। তবে এখানে শর্ত আছে কিছু, কি কি ইউজ করতে হবে তোমার, যেমন ইউজ অফ কন্ডিশনালস, ক্লোজেস অ্যান্ড ফ্রেজ। দ্যাট মিনস ইউ অনলি ক্যান ইউজ দিস থ্রি আইটেম। দ্যাট ক্লোজের ক্ষেত্রটা হচ্ছে এটা আনলিমিটেড, এটার কোনো নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই। ক্লোজ যে কোনো সেন্টেন্সে যে কোনোভাবে তুমি ব্যবহার করতে পারো, আর কম করে হলেও সেখানে একটা ফ্রেজ ব্যবহার করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করে তুমি এই কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবে না। একটা ওয়ার্ড ইউজ করা যাবে না, একাধিক ওয়ার্ড, কম করে হলেও এখানে দুটো ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে। দ্যাট মিনস একটা ফ্রেজ হতে হবে, এটা হচ্ছে শর্ত। এখন তিনটা আইটেমের মধ্যে দেখো যে কন্ডিশনালস, ক্লোজেস অ্যান্ড ফ্রেজেস, এটা একটা খুব হিউজ একটা বিষয়। অনেক বিষয়ে এখানে অনেক নিয়ম কানুন এখানে আসতে পারে। তবে আমরা কিছু নির্দিষ্ট খুব ইম্পর্টেন্ট যে নিয়মগুলো, যে রুলসগুলো, সেই রুলসগুলো শুধু এখানে আমরা দেখাবো আজকে। যেমন প্রথমেই আমরা দেখি কন্ডিশনালস। কন্ডিশনালস মানে হচ্ছে যে শর্তযুক্ত বাক্য। শর্ত, তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি উন্নতি করবে, তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি ভালো ফল করবে। তারপরে এই যে শর্তযুক্ত বাক্যগুলো, এটাকেই বলি আমরা কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনালস। তো কন্ডিশনালের প্রথম বেসিক যে কন্ডিশনাল, তিনটা হচ্ছে বেসিক কন্ডিশনাল: কন্ডিশনাল 1, কন্ডিশন 2, কন্ডিশন 3। এটা ডিপেন্ড করে মূলত টেন্সের উপরে। টেন্সের উপর ডিপেন্ড করে আমরা এটাকে তিনটা কন্ডিশনাল আমরা ভাগ করি। প্রথম কন্ডিশনাল দেখো যে ইফ হি কামস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্বিতীয় কন্ডিশনে হচ্ছে ইফ হি কেম, পাস্ট ইনডেফিনিট টেন্স। ইফ হি হ্যাড কাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো নিয়মটা অত্যন্ত সহজ, এবং কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এমন একটা বিষয় যে যতদিন তোমার পড়াশোনা রয়েছে, যতদিন তুমি পড়াশোনার মধ্যে আছো, ততদিন তোমাকে এই কন্ডিশনাল সেন্টেন্স করতে হবে, বুঝতে হবে। তো এটা একবার খুব সহজভাবে, খুব সঠিকভাবে তোমাকে বুঝতে হবে। তো যখন দেখবো ফার্স্ট কন্ডিশনালটা দেখো, প্রথম অংশটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট, দ্যাট মিনস প্রেজেন্ট টেন্স। তাহলে পরের ক্লোজেও তোমাকে প্রেজেন্ট টেন্স করতে হবে, এবং সেখানে তোমাকে মোডাল অক্সিলারি ব্যবহার করতে হবে। ইফ হি কামস, খুব সহজে আমি লিখতে পারি আই উইল গো, অথবা লিখতে পারি আই মে গো, অথবা লিখতে পারি আই ক্যান গো। দ্যাট মিনস এখানে খেয়াল করো, এই যে উইল, মে, ক্যান, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি প্রেজেন্ট ফর্ম। দ্যাট মিনস মডালের উইল, মে, ক্যান, এগুলোর প্রত্যেকটার পাস্ট ফর্ম রয়েছে, এবং এগুলোকে আমরা প্রেজেন্ট হিসাবেই নির্দেশ করি। ফিউচার ইনডেফিনিট টেন্সের যে ফ্যাক্টগুলো আছে, তো ফিউচার ইনডেফিনিটই শুধু নয়, এখানে উইল হতে পারে, মে হতে পারে, ক্যান হতে পারে, মানে মডালের যে কটা প্রেজেন্ট ফর্ম আছে সব কটা আমি এখানে ব্যবহার করতে পারি ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে। একইভাবে যদি সেকেন্ড কন্ডিশনে যাই, ইফ হি কেম, খেয়াল করো এখানে ছিল কামস, এই জন্য আমি এখানেও প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। এখানে রয়েছে কেম, ইফ হি কেম, তাহলে আমি লিখবো এই উইলটাকে আমি পাস্ট টেন্স করে দেবো, আই উড গো, আই মাইট গো, অথবা আই কুড গো, এর যে কোনো একটা ইউজ করা যাবে। দ্যাট মিনস এখানে প্রেজেন্ট হলে এখানে প্রেজেন্ট, এখানে যদি পাস্ট হয় এখানে আমাকে মডেলের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। নেক্সট কন্ডিশন 3, ইফ হি হ্যাড কাম, হ্যাড কাম, দ্যাট মিনস পাস্ট পারফেক্ট টেন্স। তো যখন প্রথম অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, আমি এখানে কি করব, এখানেও পাস্ট পারফেক্ট ইউজ করব, আই উড হ্যাভ গন। খেয়াল করো, উড হচ্ছে পাস্টের জন্য, হ্যাভ হচ্ছে পারফেক্টের জন্য, এবং ভার্ব টু হ্যাভটা আমরা সাধারণত পাস্ট পারফেক্ট মানে পারফেক্ট টেন্সেই ব্যবহার করি। আর উডটা হচ্ছে যে পাস্ট টেন্সে ব্যবহার করলাম, সেখান থেকে চলে আসলো, আর হ্যাভটা আসলো পারফেক্টের জন্য। দ্যাট মিনস এখানে প্রেজেন্ট হলে এখানেও প্রেজেন্ট, এখানে যদি পাস্ট হয় এখানেও পাস্ট, এখানে পাস্ট পারফেক্ট হলে এখানেও পাস্ট পারফেক্ট। এ হচ্ছে আমাদের তিন কন্ডিশন: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো এখন দেখো এখানে এই কন্ডিশনাল ছাড়া আরও কন্ডিশনাল, আরও কিছু কন্ডিশনাল আছে। আমি একটু ডাস্টারটা আনি, একটু ই কর। যদি এরকম আমি লিখি যে ওয়ার আই এ রিচ ম্যান, আবার যদি বলি হ্যাড আই
দ্য উইংস অফ এ বার্ড। আবার যদি দেখি যে হ্যাড আই বিন এ কিং। খেয়াল করো এখানে কিন্তু কোনো সেন্টেন্সে ইফ নেই, কিন্তু এখানে ওয়ার আই এ রিচ ম্যান, হ্যাড আই দ্য উইংস অফ দ্য বার্ড, হ্যাড আই বিন এ কিং। এখানে ওয়ার শব্দটা একই সাথে এটা যদিও আনরিয়েল কন্ডিশনের মধ্যে পড়বে, মানে এটা আসলে একটা ইচ্ছা প্রকাশ করা, একটা উইশ, একটা আকাঙ্ক্ষা, এটা প্রকাশ করা, এবং এগুলো সব আনরিয়েল কন্ডিশন, মানে আনরিয়েল কন্ডিশনাল, যেটা আসলে কোনো বাস্তব মানে প্র্যাকটিক্যালি যেটা হওয়া সম্ভব নয়, এগুলোকে আমরা আনরিয়েল কন্ডিশন বলি। তো এখানে দেখো ওয়ার দিয়ে শুরু আছে, এখানে ওয়ারটা ওয়ারের কাজও করবে, আবার এটা মূলত ইফের কাজও করবে। তাহলে এখানে ধরতে হবে সেন্টেন্সটা এরকম, ইফ আই ওয়ার এ রিচ ম্যান, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, ইফ আই হ্যাড বিন এ কিং। তার মানে এখানে ওয়ার, হ্যাড এবং হ্যাড এরা অ্যাট দ্য সেম টাইম ওয়ার হ্যাডের কাজ করবে এবং একই সাথে ইফের কাজও এটা করবে। তো এটার নিয়ম অনুযায়ী আমি আগের ফরম্যাটেই বসাবো, ওয়ার আই এ রিচ ম্যান, ওয়ার মানে কি পাস্ট টেন্স, তাহলে আমি লিখবো আই উড বাই এ কার। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড কন্টেন্স পাস্ট টেন্স, এটাও পাস্ট ইনডেফিনিট, আমি লিখবো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই। এখানে রয়েছে হ্যাড আই বিন এ কিং, হ্যাড বিন তার মানে পাস্ট পারফেক্ট টেন্স, থার্ড কন্ডিশন, তাহলে আমি কি লিখবো হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ হেল্পড দেম। তো এটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। আনরিয়েল কন্ডিশনগুলো একই সাথে ওয়ার, হ্যাড এবং হ্যাড, এখানে এই কাজগুলো মানে উইফের ফাংশনটাও প্লে করছে, আবার নিজের অক্সিলারি ভার্বের ফাংশনটাও বা মূল ভার্বের ফাংশনটাও প্লে করছে। তো এভাবে মূলত আমরা কন্ডিশনালগুলো করবো। আরেকটা রয়েছে জিরো কন্ডিশনটা, একটু দেখো। জিরো কন্ডিশন বলতে কিছু চিরন্তন সত্যকে বোঝায়, সাধারণ সত্যকে বোঝায়। আমি যদি বলি ইফ দ্য সান রাইজেস, যদি সূর্য ওঠে, ডার্কনেস রিমুভস, তার মানেটা কি দাঁড়ালো? এখানে দেখো ইফ দ্য সান রাইজেস প্রেজেন্ট ইনফিনিট টেন্স, ডার্কনেস রিমুভস ইটস অলসো প্রেজেন্ট ইনফিনিট টেন্স। দ্যাট মিনস যখন কোনো চিরন্তন সত্য, সাধারণ সত্য বা বৈজ্ঞানিক সত্য বোঝাবে তখন দুটো ক্লোজই সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, এবং তখন আমরা এটাকে বলবো জিরো কন্ডিশন। তো এটা হচ্ছে প্রাথমিক আলোচনা কন্ডিশনাল নিয়ে। কন্ডিশনাল নিয়ে আমরা যখন প্র্যাকটিক্যালি ক্লাস করব তখন দেখবে যে এখানে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তুমি নিজে করতে হবে 8টা 10টা 15টা সেন্টেন্স করলে পর তখন বোঝা যাবে যে আসলে আমি কতটুকু বুঝতে পেরেছি। এখন অনলাইনে যতটুকু সম্ভব অনলাইন ক্লাসে আসলে তুমি যদি চাও এখান থেকে বেনিফিট নিতে পারো, বারবার দেখে দেখে বোঝার জন্য যথেষ্ট, কিন্তু খুব পারফেক্ট প্র্যাকটিসের জন্য তোমাকে বই ধরে ধরে এটা আসলে প্র্যাকটিস করতে হবে, যে কন্ডিশনালগুলো কীভাবে আমি করবো, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, না হলে খুব গভীরে যাওয়া যাবে না। কারণ এটা তোমাকে বুঝতেই হবে, কন্ডিশনাল এটা একেবারে তোমার সবসময়ের জন্য এটা লাগবেই। কন্ডিশনালটা এমন কিছু বিষয় রয়েছে, যে কোনো পরীক্ষায় তুমি তোমার কম্পিটিটিভ কোনো পরীক্ষায় যাও, বিসিএস যাও, যতদিন পড়াশোনায় আসো ততদিন তোমাকে এই কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে হবে। আচ্ছা, তারপরে আমরা আর একটা রুল দেখি, সো দ্যাট। একটা রয়েছে সো দ্যাট একসাথে, আর একটা রয়েছে সো ডট দ্যাট। সো দ্যাট অর্থ হচ্ছে যাতে করে, আর সো ডট দ্যাট এর অর্থ হচ্ছে এতই যে। সেন্টেন্স দেখো একটু, যে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। আবার যদি বলি যে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড শাইন ইন লাইফ। খেয়াল করো একই নিয়ম, যেখানে রয়েছে হি ওয়ার্কস প্রেজেন্ট টেন্স, এখানে রয়েছে ক্যান প্রেজেন্ট টেন্স, এখানে রয়েছে ওয়ার্কড পাস্ট টেন্স, এখানে রয়েছে কুড পাস্ট টেন্স। দ্যাট মিনস নিয়মটা হলো যখন কোনো সেন্টেন্সের সো দ্যাট থাকবে তার পরের ক্লোজটায় তুমি ক্যান অথবা কুড ব্যবহার করবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান ব্যবহার করতে হবে, যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড ব্যবহার করতে হবে। এবং অর্থটা হবে কি, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে যাতে করে সে জীবনে উন্নতি করতে পারে। দ্বিতীয় সেন্টেন্সে সে কঠোর পরিশ্রম করেছিল
যাতে করে সে জীবন উন্নতি করতে পারতো বা এরকম একটা অর্থ হবে। দ্যাট মিনস পাস্ট হলে তুমি পাস্ট করবা, প্রেজেন্ট হলে প্রেজেন্ট করবা। এটা হচ্ছে সো দ্যাটের নিয়ম। আর সো ডট দ্যাট যেটা আছে সেটা একটু দেখো। একই সেন্টেন্স দিয়ে আমি লিখি, হি ওয়ার্কস সো হার্ড দ্যাট he cannot fall down। যে সে এতই কঠোর পরিশ্রম করছে যে সে যেন, তবে এটার অর্থটা একটু কঠিন হয়ে যায় বোঝার জন্য। আমি একটা সহজ সেন্টেন্স দেই, he tries so hard that he cannot fail in the exam। তো সাধারণ নিয়মটা হচ্ছে যে সো দ্যাট যদি থাকে ডট ডট সো ডট দ্যাট, তাহলে পরের ক্লোজটায় জেনারেলি আমরা ক্যান নট বা কুড নট এটা আমরা ব্যবহার করব, নেগেটিভ একটা সেন্টেন্স আনবো। কিন্তু এটা কিন্তু মানে ফাইনাল নয়, মানে এটাই একমাত্র রুল নয়, এর ব্যতিক্রমও রয়েছে। যেমন আমি যদি এরকম বলি, দ্য সাউন্ড ইজ সো লাউড দ্যাট উই ক্যান হিয়ার ইট ফ্রম দ্য রোড। দ্যাট মিনস আমি এখানে অ্যাফার্মেটিভ হতে পারি। তবে জেনারেলি তোমাদের বোঝার জন্য প্রাথমিকভাবে খেয়াল রাখবে যে সো ডট দ্যাট থাকলে তুমি সেখানে নেগেটিভ ফরম্যাটটা ব্যবহার করবে। এটাকে যদি পাস্ট টেন্স করি, হি ট্রাইড so hard that he could not fail in the exam। এরকম আর কি রুলস তোমাকে ব্যবহার করতে হবে। সো দ্যাট দুটোই আসে পরীক্ষায় আমাদের, এটা বারবারই আসে। সো দ্যাট একসাথেও আসে, আবার সো ডট ডট দ্যাট দুটোই আমাদের পরীক্ষায় আসে। তারপরের রুলসটা দেখো, যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এসব এর ফ্রেজটার অর্থ হচ্ছে উপযুক্ত সময় বা পারফেক্ট টাইম, সঠিক সময় এরকম। তো এর নিয়ম আছে 2-3টা নিয়ম, একটু খেয়াল করো। যে ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট দেয়ার। আবার যদি বলি, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। আবার যদি বলি, ইট ইজ টাইম ফর ইউ টু ডু দ্য ওয়ার্ক। তার মানে ইট ইজ টাইমের প্রথম রুলটা দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে যদি একটা সাবজেক্ট চলে আসে তাহলে এরপরে যে ভার্বটা আসবে সেটা ভার্ব টু আকারে আসবে। ভার্ব টু মানে কি? ভার্বের পাস্ট ফর্ম। তো যখনই হাই টাইম টাইম এরপরে তুমি একটা সাবজেক্ট পাবে তখন সেখানে ভার্বের সেকেন্ড ফর্ম, দ্যাট মিনস পাস্ট ফর্ম তোমাকে বসাতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট না আসে তাহলে সেটা তুমি সাধারণত ইনফিনিটিভ দিয়ে কমপ্লিট করবে। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব। যখন কোনো সাবজেক্ট আসবে না তখন টু প্লাস ভার্ব দিয়ে তুমি সেন্টেন্সটা কমপ্লিট করবে। তবে যদি ইট ইজ টাইম পর্যন্ত থাকে তারপর ডট থাকে, তুমি চাইলে একটা সাবজেক্ট এনেও ভার্বের পাস্ট ফর্ম করতে পারো, অথবা সরাসরি ইনফিনিটিভ দিয়ে তুমি করতে পারো। তারপর 3 নম্বরটা দেখো, ইট ইজ টাইম, তারপরে যদি একটা অবজেক্ট আসে, ফর প্লাস অবজেক্ট, ইট ইজ টাইম ফর ইউ, তাহলে তোমাকে এখানে ইনফিনিটিভ দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ইট ইজ টাইম ফর ইউ টু ডু দ্য ওয়ার্ক, এরকম। তো এটা হচ্ছে সহজ একটা নিয়ম, তুমি খেয়াল রাখতে হবে এটা যে ইট ইজ টাইম হাই টাইমের পরে সাবজেক্ট আছে কিনা। সাবজেক্ট থাকলেই তুমি পাস্ট ফর্ম করবে, আর যদি সাবজেক্ট না থাকে ইনফিনিটিভ করবে। আর যদি তুমি দেখো যে একটা অবজেক্ট চলে এসেছে ফরের পরে, ফর প্লাস অবজেক্ট, তাহলেও তুমি সেখানে ইনফিনিটিভ ব্যবহার করবে। তো এটা খুব সহজ একটা নিয়ম, তবে খুব আসে, এটা পরীক্ষায় প্রায় আসে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে এটা থাকে পরীক্ষায় প্রায়। তো এভাবে তুমি এটা কমপ্লিট করতে পারো। তারপরে আমরা আরেকটা রুলে যাই। যেমন ধরো আনলেস, আনলেস, আনটিল, টিল, এই শব্দগুলোর এই অর্থ হচ্ছে নেগেটিভ। এই দুটোর অর্থ হচ্ছে নেগেটিভ, নাবোধক। যেমন আমি একটু এক্সাম্পল দিই তাহলে বুঝবা যে আনলেস হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম না করে, হি
উইল ফেল। আবার যদি লিখি আনলেস হি ওয়ার্কড হার্ড হি উড ফেল। ব্যাপারটা কি দাঁড়ালো? একই রকম, যেখানে প্রেজেন্ট টেন্স আছে এখানে আমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম, এখানে পাস্ট টেন্স আছে এখানে আমি পাস্ট টেন্স ব্যবহার করলাম। এবং অর্থটা হয় কি, যে আনলেস হি ওয়ার্কস হার্ড, যদি না সে কঠোর পরিশ্রম করে সে তাহলে ব্যর্থ হবে। কঠিন দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে যদি সে কঠোর পরিশ্রম না করতো তাহলে সে ব্যর্থ হতো। তো অর্থ একই রকম। এবং প্রথম ক্লজটা খেয়াল রাখবা, এটা কখনো হবে না যে আনলেস হি ডাজ নট ওয়ার্ক হার্ড, আনলেস হি ডিড নট ওয়ার্ক হার্ড, কারণ আনলেসটাই হচ্ছে একটা নেগেটিভ শব্দ। তো আনলেস যেখানে থাকবে সেখানে তুমি নেগেটিভ কোনো শব্দ, নো, নট, এগুলো ব্যবহার করা যাবে না। এবং অর্থটা হবে টেন্স অনুযায়ী, প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট, এটা। এবং আনটিল, আনলেস একই নিয়ম, টিলের নিয়মটাও একই রকম, টেন্স ওয়াইজ তোমাকে বসাতে হবে, প্রেজেন্ট প্রেজেন্ট, পাস্ট পাস্ট, এরকম করে তোমাকে এটা বসাতে হবে। তারপরে রুলসটা দেখো, পরে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন, যে এমন করছে, সে এমন আচরণ করছে যেন সে পাগল, সে এমনভাবে কথা বলছে যেন সে সব জানে, এরকম একটা অর্থ প্রকাশ করে। তো এটা নিয়মটা ওরকম টেন্স ওয়াইজ হবে এখানে, যে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাট। আবার বলতে পারি হি বিহেভড as though he had been a mat. তো এখানে দেখো he talks present tense as if he were a mat, past tense, past indefinite. He behaved, past tense, as though he had been a mat, past perfect tense. That means প্রথমটা প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট, প্রথমটা পাস্ট হলে পরেরটা পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে এখানের ফর্মুলা। তবে এখানে অক্সিলারি ভার্ব মানে ভার্ব টু বি ছাড়া তুমি চাইলে এখানে কোনো ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারো। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি বিহেভড অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, এরকম তুমি মানে জেনারেল টেন্সও তুমি ব্যবহার করতে পারো। ভার্ব টু বি অথবা ভার্ব টু, এখানেও ভার্ব টু বি আছে এখানেও ভার্ব টু বি আছে, এগুলো ছাড়াও তুমি জেনারেল ভার্বও এখানে ব্যবহার করতে পারো। তো নিয়মটা হলো এরকম যে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা হবে পাস্ট, প্রথমটা পাস্ট হলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তো এটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর রুলস। তারপরে হচ্ছে পরের নিয়মটা দেখো, দো অলদো, অর্থ হচ্ছে যদি, যদিও সে ক্লান্ত তারপরে সে ক্লাসে অংশগ্রহণ করেছিল, যদিও সে ধনী তারপরেও সে সৎ, ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে যদিও বৃষ্টি হচ্ছিল আমি বাইরে বেরিয়েছিলাম, একটা অপোজিট অর্থ সবসময় প্রকাশ করবে। যেমন আমি যদি বলি যে দো ইট ওয়াজ রেইনিং আই ওয়েন্ট আউট, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি বৃষ্টি হলে স্বাভাবিক অর্থটা কী ছিল, যে সে ঘরে থাকবে বাইরে বেরোবে না এরকম। কিন্তু যখনই দেখলো যে স্বাভাবিক কাজটা সে করবে তখনই সেখানে আমি দো ব্যবহার করবো, যে যদিও বৃষ্টি হচ্ছিল আমি বাইরে বেরিয়েছিলাম, যদিও সে ক্লান্ত ছিল তারপরে সে ক্লাসে অ্যাটেন্ড করেছিল। তো দো অলদো একই রকম অর্থ, একই অর্থ দুটোটাই যদিও, এবং এটা সবসময় তোমাকে একটা অপোজিট মিনিং তোমাকে নির্দেশ করবে। অলওয়েজ ইট ইন্ডিকেটস অ্যান অপোজিট মিনিং। তো যাই হোক, এখানে আমাদের অনেকগুলো রুলস করতে হবে। তো আজকে প্রথম ক্লাসে আমরা এই রুলসগুলোই শুধু দেখলাম, যেখানে যেমন কন্ডিশনাল দেখলাম আমরা, তারপর সো দ্যাট দেখলাম, দো অলদো দেখলাম, আনলেস আনটিল দেখলাম। তো এই নিয়মগুলো তোমাকে আবার নিজে ভালো করে প্র্যাকটিস করতে হবে, তোমাকে দেখতে হবে এক্সারসাইজগুলো বের করে যে কতটুকু তোমার কারেক্ট হয়, কতটুকু তুমি করতে পারো। আর গ্রামারের তো প্র্যাকটিস ছাড়া আসলে পারফেকশন আনা কোনোভাবেই সম্ভব নয়। আর এখন আমরা অনেকদিন পড়াশোনা না করাতে করাতে দেখা যাবে যে আমরা অনভ্যস্ত হয়ে যাব কয়েক মাস গেলে আর এরকম। তো আমরা জানি না যে কবে আমরা ফিরছি ক্লাসে আবার সবাই। তো না জানার অসুবিধাটা হচ্ছে যে ছেলেমেয়েও যে খুব পড়াশোনা করছে বাড়িতে বসে তা নয়, যারাই ফোন করে যাদের সাথে কথা হচ্ছে যে সবার অবস্থাই একরকম। কিন্তু এখন আমাদের কিছু একটু পড়াশোনার মধ্যে না থাকলে, বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের জন্য তো খুব সমস্যা হয়ে যাচ্ছে।
এরাই সবচেয়ে বড় বেশি এবার বোধহয় সাফার করবে, কারণ একটা পরীক্ষা শুরু হতে হতে বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য, এটা মানসিক চাপ তৈরি করে। তো আমরা তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা যতটুকু সম্ভব, কারণ এটা একটা সমস্যা হয়েছে, সমস্যা সবারই, একার সমস্যা নয়। আর সমস্যাটা আমাদের সবাই মিলেই এটাকে আসলে সার্ভাইভ করতে হবে, বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকার জন্য আমাদের সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে, তাহলে দেখব যে আমরা আসলে সার্ভাইভ করতে পারছি। তো আজকে এখানে শেষ। থ্যাংক ইউ।